ইতিমধ্যে সিন্ধু, বেলুচিস্তান ও সীমান্ত প্রদেশে আইয়ুব বিরোধী আন্দোলনের ঝড় উঠেছে। এবারের আন্দোলন 1 ইউনিট বাতিল করার আন্দোলন। সারা পশ্চিম পাকিস্তানে আন্দোলন ছড়িয়ে পড়ল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের দুই অংশের আন্দোলনের সমন্বয় সাধন করার জন্য ডেমোক্রেট অ্যাকশন কমিটি ডার্ক গঠন করলেন রাজনৈতিক নেতৃবৃন্দ। নওয়াবজাদা নাসরুল্লাহ খান ডাকের প্রধান নির্বাচিত হলেন। পশ্চিম পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনে এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আসগর খান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গোটা দেশব্যাপী আন্দোলনের চাপে বাধ্য হয়েই মার্শাল আইয়ুব খান উভয় অংশের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে দেশের সার্বিক সমস্যার একটা রাজনৈতিক সমাধানের উপায় উদ্ভাবনের জন্য রাওয়ালপিন্ডিতে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন। শেখ মুজিব, মাওলানা ভাসানী, জনাব জুলফিকার আলী ভুট্টো সহ বহু নেতা আমন্ত্রিত হলেন গোলটেবিল বৈঠকে। প্রেসিডেন্টের গোলটেবিল বৈঠকের আয়োজন প্রবাসে আমাদের মনে আশার আলো জ্বালালো, ক্ষীণ আশা জাগলো মনে। বৃহত্তর স্বার্থে হয়তোবা বর্তমান সংকট থেকে দেশকে বাঁচাবার জন্য একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করবার আন্তরিক প্রচেষ্টা করবেন সংশ্লিষ্ট সবাই। তবু রয়ে যায় সংশয়। এদিকে প্রচণ্ড গণ আন্দোলনের ফলশ্রুতি হিসেবে ক্যান্টনমেন্ট থেকে মুক্তি পেয়ে বেরিয়ে এসে শেখ মুজিব নতুন করে নিজেকে আবিষ্কার করলেন। দেখলেন ইতিমধ্যেই তিনি সারা পূর্ব পাকিস্তানের অবিসাংবাদিক নেতা হয়ে গেছেন। অথচ পূর্ব বাংলার একক নেতৃত্বের সবটুকুই কিন্তু তার একার অর্জিত সম্পদ ছিল না। বাংলাদেশের জনতা চিরদিনই চলেছে আগে আগে, আর নেতারা চলেছে পেছনে। পূর্ব পাকিস্তানের জনতার মন তখন স্বাধীনতা পাগল। তারা চঞ্চল চরম বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যাকুল, কিন্তু সামনে নেই কোনো উপযুক্ত নেতৃত্ব। রাজনৈতিক অঙ্গনে যার রয়েছে ভাবমূর্তি, আন্দোলন গড়ে তোলার মতো অবদান, সেই ভাসানী তখন বৃদ্ধ। অবদান প্রচুর, রাজনৈতিক প্রজ্ঞারও অভাব ছিল না তার, কিন্তু দেশব্যাপী সংগঠনের অভাব ছিল তার। তাই ইমেজ থাকলেও তার পক্ষে তখন আন্দোলনকে গড়ে তুলে তাকে ধরে রেখে ধাপে ধাপে চরম পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। এদিকে আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবুর রহমানকে রাতারাতি পরিণত করেছে এক কিংবদন্তি নায়কে। তাই বিস্ফোরণ সম্মুখ পূর্ব পাকিস্তান নেই মুহূর্তে জনগণ তাকে নেতৃত্বের বরণ করে নিতে দ্বিধাবোধ করেনি। শেখ মুজিব আইয়ুব খানের গোলটেবিল বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করলেন। অন্যান্য নেতাসহ প্রতিশ্রুতি দিলেন একমাত্র ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফার ভিত্তিতেই গোলটেবিল বৈঠকে তিনি আলোচনা করবেন। মাওলানা ভাসানী পক্ষান্তরে এই বৈঠক বর্জন করে তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন গোলটেবিল বৈঠকে বিশেষ কিছু প্রাপ্তির সম্ভাবনা নেই। তাছাড়া অবস্থা বিশ্লেষণে তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন পূর্ব বাংলাকে একটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করা ছাড়া এ পর্যায়ে রাজনৈতিক জটিলতার অবসান ঘটানো সম্ভব নয়। তাই পল্টনের এক বিশাল জনসভায় তিনি পরিষ্কার ভাষায় বললেন, পশ্চিম পাকিস্তান আসসালামু আলাইকুম। ওই জনসভায় তিনি শেখ মুজিবকে গোলটেবিল বৈঠকে যোগদান না করার পরামর্শ দেন। পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো সে বৈঠক বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। মাওলানা ভাসানী ও ভুট্টোর গোলটেবিল বৈঠক বর্জন জনগণকে বৈঠকের সফলতা সম্পর্কে সন্দিহান করে তোলে। আমরাও হতাশ হয়ে পড়ি। আশার ক্ষীণ আলো যা দেখতে পেয়েছিলাম হঠাৎ করেই যেন তা মিলিয়ে গেল। উৎকণ্ঠায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে চেয়ে থাকলাম। পাকিস্তানের দুই অংশের দুই প্রভাবশালী নেতার অনুপস্থিতিতে 26শে ফেব্রুয়ারি 1969 রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক বসে। প্রথম বৈঠকের পর অধিবেশন মুলতবি হয়ে যায় 10ই মার্চ পর্যন্ত। 10ই মার্চের অধিবেশনে শেখ মুজিব তার ওয়াদার বরখেলাপ করলেন। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফার পরিবর্তে শেখ মুজিব তার 6 দফা দাবি উত্থাপন করলেন। কথা ছিল 11 দফাই হবে বৈঠকে ডাক এর আলোচনার ভিত্তি। কোনো বিশেষ পার্টি প্রোগ্রাম বা দাবি সেখানে উত্থাপিত হবে না। কিন্তু মুজিব সমঝোতার বরখেলাপ করে 6 দফার দাবি উত্থাপন করায় নেতাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হলো। ডাক ভেঙে গেল। বৈঠকে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হলো না। 13ই মার্চ প্রেসিডেন্ট আইয়ুব সভাপতির ভাষণে 2টি প্রস্তাব মেনে নেন। এক,
প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন এবং 2 পার্লামেন্টারি শাসন পুনঃপ্রবর্তন। 14ই মার্চ শেখ মুজিব ও তার 9 সদস্য ঢাকা ফিরে আসেন। ততক্ষণে নতুন ষড়যন্ত্রের সূচনা হয়েছে। সারা দেশব্যাপী আইয়ুব বিরোধী বিক্ষোভ তখন তুঙ্গে। আইয়ুবের ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্রমশ কমে আসছে। 1968 সালের জানুয়ারিতে পুনমানি অ্যাম্বোলজিমে আক্রান্ত হওয়ার পর তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এতে করে তার কর্মক্ষমতা বিশেষভাবে হ্রাস পায়। তিনি আর আগের মতো সবখানে যেতে পারছেন না, গণসংযোগ রক্ষা করতে পারছেন না প্রয়োজন মতো। সামরিক বাহিনীর সদস্যবৃন্দ ও ইউনিটগুলো থেকে শারীরিক অসুস্থতার কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন দিনকে দিন। শাসনকার্য পরিচালনার জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন গুটি কয়েক জি হুজুর টাইপ আমলার উপর। প্রতিদিনের রুটিন কাজগুলো সংক্ষিপ্ত করে সম্পাদন করতে হচ্ছিল তাকে। এই অবস্থায় পূর্ণ সুযোগ গ্রহণ করলেন চক্রান্তকারী ক্ষমতালিপ্সু জেনারেলগণ। তাদের সাথে হাত মিলান জনাব ভুট্টো এবং আইয়ুব বিরোধী বেসামরিক আমলাতন্ত্রের সদস্যবৃন্দ। আইয়ুব বিরোধী এই চক্রান্তের নেতৃত্ব দেন তারাই নিযুক্ত সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান। 1998 সালে জেনারেল আইয়ুব খান যখন সেনাপ্রধান হিসেবে জনাব ইস্কান্দার মির্জাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চক্রান্ত আঁটছিলেন, তখন তরুণ সেনা অফিসার ইয়াহিয়া খান ছিলেন তার বিশেষ অনুগত একজন স্টাফ সেনা অফিসার। অত্যন্ত দক্ষতার সাথে আইয়ুবের ক্ষমতা দখলের নীল নকশা প্রণয়ন করে রাষ্ট্রপতির বিশেষ আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। তারই ফলশ্রুতিতে 1966 সালে জেনারেল মুসা খান সামরিক বাহিনীর প্রধানের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর অনেককে সুপারসিড করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। আইয়ুব খানের ধারণায় ইয়াহিয়া ছিলেন সহজ, হালকা মেজাজের আরামপ্রিয় একজন সামরিক অফিসার, যার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। ভেবেছিলেন স্বীয় শাসন টিকিয়ে রাখতে জেনারেল ইয়াহিয়ার মাধ্যমে সেনাবাহিনীর উপর তিনি তার নিয়ন্ত্রণ রাখতে পারবেন অতি সহজে। কিন্তু তার সে ভাবনা মিথ্যে প্রমাণিত হলো। সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে একদিকে জেনারেলদের নিয়ে ইয়াহিয়া খান তার ক্ষমতা দখলের নীল নকশা নতুন করে তৈরি করতে গোপন বৈঠকে মিলিত হতে থাকে। অপরদিকে জেনারেল পীরজাদার মাধ্যমে ভুট্টোকে উৎসাহিত করেন আইয়ুব বিরোধী আন্দোলনগণ জোরদার করে তোলার জন্য। জেনারেলদের পরোক্ষ আশীর্বাদ পুষ্ট হয়েই জনাব ভুট্টো সরাসরিভাবে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন ও আইয়ুব বিরোধী আন্দোলন গড়ে তুলতে অতি উৎসাহী হয়ে ঝাঁপিয়ে পড়েন। প্রভাবশালী বেসরকারি আমলা জনাব আজিজ আহমেদ ও তার অনুসারীরা আইয়ুব বিরোধী প্রচারণা অতি চতুরতার সাথে ছড়িয়ে দিলেন সরকারি আমলাদের মধ্যে। প্রশাসনের একটি অংশকে আইয়ুব শাহীর বিরুদ্ধে খেপিয়ে তুলতে সক্ষম হয় সে প্রচারণা। উপরন্তু দেশের সার্বিক পরিস্থিতির অবনতি সম্পর্কে মেজর জেনারেল আকবরের নির্দেশে এমন সব তথ্য প্রেসিডেন্টকে জানানো হচ্ছিল যাতে ক্রমশ আইয়ুব খান হয়ে পড়েছিলেন আশাহীন ও দুর্বল, ফেলেছিলেন আত্মবিশ্বাস।